প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ফিলোজফি বা দর্শন বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন্স প্যাটার্ন নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। তাহলে দেখো, তোমাদের যে ফিলোজফির সিলেবাস, সেই সিলেবাসে অর্থাৎ সেমিস্টার 4 এর সেখানে তোমাদের দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1-এ তোমাদের রয়েছে ওয়েস্টার্ন লজিক অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিদ্যা, এবং ইউনিট 2-এ তোমাদের রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস অর্থাৎ সমসাময়িক ভারতীয় চিন্তাধারা। অর্থাৎ লজিকের সঙ্গে কিছুটা অন্য ধরনের থিওরি দিয়ে তোমাদের সিলেবাসটা করা রয়েছে। সেক্ষেত্রে তাহলে প্রথম যে অংশ ওয়েস্টার্ন লজিক পাশ্চাত্য যুক্তিবিদ্যা, এখান থেকে তোমাদের মূল যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে 1 নম্বরে তোমাদের রয়েছে সিম্বলিক লজিক। অর্থাৎ এখানে তোমাদের যে অবরোহ, যারা 11-এ লজিক পড়েছো, 11-এর সেকেন্ড সেমিস্টারে তোমরা জানো যে 11-এ তোমাদের যে অবরোহ যুক্তিবিদ্যা অর্থাৎ ডিডাকটিভ লজিক ছিল, আর সেখান থেকে তোমাদের যে সিম্বলিক লজিক সেই অংশটা তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু এই সেমিস্টার 4-এ রয়েছে অনলি সিম্বলিক লজিক। এবং সেখানে দেখো তোমাদের কি কি রয়েছে, বা সিম্বলিক লজিক তার বাংলা আমরা বলতে পারি প্রতীকী যুক্তিবিদ্যা বা সাংকেতিক যুক্তিবিদ্যা। দেখো এখান থেকে এই সিম্বলিক লজিক থেকে তোমাদের যে যে বিষয়গুলো রয়েছে, প্রথমে তোমাদের রয়েছে 1 নম্বরে টুথ ফাংশনস। টুথ ফাংশন অর্থাৎ যেটাকে তোমরা বাংলা প্রায় সব বই একই পাবে, সত্যাপেক্ষক। এবং এখানে তোমাদেরকে বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশ টার্মসগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করতে হবে, তাতে তোমাদের সুবিধে হবে। আর দেখো রয়েছে এই সত্যাপেক্ষক, এই যে মূল বিষয়টা এই চ্যাপ্টার যে টুথ ফাংশনস, সেখান থেকে তোমাদের রয়েছে টুথ ফাংশনের সঙ্গে তোমাদের রয়েছে কি কি রয়েছে না, ভ্যারিয়েবল রয়েছে অর্থাৎ গ্রাহক বা গ্রাহক প্রতীক। আর তারপরে তোমাদের রয়েছে যে কনস্ট্যান্টস বা তোমাদের ধ্রুবক রয়েছে। তাহলে এই দুটো বিষয় যে ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্টস, এগুলো তোমাদের যখন তোমরা বিষয়টা জানবে বুঝবে তখন পরিষ্কারভাবে বুঝতে পারবে। আর টুথ ফাংশনাল প্রপোজিশন, তারপর তোমাদের এখান থেকে রয়েছে টুথ ফাংশনাল প্রপোজিশন অর্থাৎ সত্যাপেক্ষক বচন। এই সত্যাপেক্ষক বচন এইটা বোঝার জন্য সত্যাপেক্ষক বচনের তোমাদের যে ভাগগুলো রয়েছে, দেখো কোন কোন ভাগগুলো সত্যাপেক্ষক বচনের মধ্যে আলোচনা করা হবে না। আর এই সত্যাপেক্ষক বচনটা বোঝার জন্যই তোমাদের এর আগে এই ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট অর্থাৎ গ্রাহক প্রতীক এবং ধ্রুবক, এই দুটো বিষয় জানতে হবে। তবে তুমি টুথ ফাংশনাল প্রপোজিশনের যে বিষয়গুলো রয়েছে তুমি সেগুলো বুঝতে পারবে। ফলে এখানে এই দুটো বিষয় রয়েছে, এবং যেহেতু এই অংশ থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন পড়বে, এগুলো সবগুলোই কিন্তু 2 নম্বরের প্রশ্নে তোমাদের লাগবে। ভ্যারিয়েবল কাকে বলে লাগবে, কনস্ট্যান্ট কাকে বলে লাগবে, এগুলো 2 নম্বরের প্রশ্নে কিন্তু একটি একটি করে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে টুথ ফাংশনাল প্রপোজিশনের মধ্যে তোমাদের যে বিষয়গুলো রয়েছে, দেখো কি কি রয়েছে না, নেগেশন 1 নম্বর হচ্ছে নেগেশন বা আমরা বলতে পারি যে নেগেটিভ প্রপোজিশনস অর্থাৎ নিষেধক বচন, যেখানে না বাচক বচন, যে নিষেধক বচন। তারপর হচ্ছে কনজাংশন হচ্ছে কি, কনজাংশন বা আমরা বলতে পারি যে কনজাংটিভ প্রপোজিশন, যেটাকে অর্থাৎ সংযৌগিক বচন। এবং তারপরে তোমাদের রয়েছে ডিসজাংশন। এই ডিসজাংশন এইটা হচ্ছে তোমাদের বা ডিসজাংশন বা ডিসজাংটিভ প্রপোজিশন মানে বৈকল্পিক বচন। এই বৈকল্পিক বচন অথবা দিয়ে রাম যাবে অথবা শ্যাম যাবে, এই অথবা দিয়ে পরে ডিটেলস আলোচনা করা হবে বিষয়গুলো নিয়ে। তাহলে এইটা হচ্ছে তোমাদের ডিসজাংটিভ প্রপোজিশন। আবার যখন দেখো তোমাদের আগে যেটা ছিল সংযৌগিক কনজাংশন, সেখানে তোমাদের এবং দিয়ে হবে, রাম আসবে এবং শ্যাম আসবে, এবং দিয়ে বচনগুলো হবে। তারপরে ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন, এই ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন এটার যদি আমরা বাংলা করি সেটা হচ্ছে কি না, বস্তুগত প্রতিপত্তিমূলক বচন বা প্রসক্তিমূলক বচন। এই টার্মসগুলি মোটামুটি সব বইয়ে তোমাদের থাকবে। বাংলা টার্মসটা ম্যাটেরিয়াল ইমপ্লিকেশনস, অবশ্যই তোমাদেরকে ইংলিশ টার্মসগুলো ভালোভাবে মনে রাখতে হবে, কারণ বিভিন্ন বইয়ে বাংলা টার্ম বিভিন্ন রকম থাকতেও পারে। সুতরাং
ইংলিশ টার্মসটা তোমাদের সব ক্ষেত্রে কিন্তু একই থাকবে। তাহলে ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন, আর তোমাদের আরেকটা বিষয় তোমাদের রয়েছে এখানে, সেইটা হচ্ছে যে ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্স, অর্থাৎ বস্তুগত সমমানতা। তাহলে ম্যাটেরিয়াল তোমাদের হচ্ছে কি বলা হলো না ইমপ্লিকেশন, অর্থাৎ তোমাদের হচ্ছে বস্তুগত ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্ট, বস্তুগত সমমানতা। তাহলে এইগুলো তোমাদের এই চ্যাপ্টারতে সিম্বলিক লজিকের প্রথম যে চ্যাপ্টার সেখান থেকে এই বিষয়গুলো থাকবে এবং সত্যাপেক্ষকের মধ্যে। তারপরে তোমাদের আছে পরের চ্যাপ্টার 2 নম্বরে তোমাদের বুলিয়ান ইন্টারপ্রিটেশন অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, অর্থাৎ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা বা বুলীয় ভাষ্য। এবং এগুলো তোমরা যখন চ্যাপ্টার ধরে আলোচনা হবে তখন তোমরা ইন ডিটেলস বুঝতে পারবে। পরের প্রশ্ন দেখো, পরের যে অধ্যায় যে ভেন ডায়াগ্রাম অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, 3 নম্বর আমরা বলতে পারি যে ভেন ডায়াগ্রাম অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন। যদি এগুলো সবই প্রথমটার মধ্যেই পড়ছে, সিম্বল লজিকের মধ্যেই পড়ছে, তবু আমরা 1-2 করে যদি বলি তাহলে আমাদের 3 নম্বরে আসছে ভেন ডায়াগ্রাম অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন। অর্থাৎ ভেন ডায়াগ্রাম হচ্ছে কি না আমরা বলবো যে নিরপেক্ষ বচনের ভেন চিত্র, এবং তারপরে এগুলো খুবই ইন্টারেস্টিং বিষয়, তোমাদের ভালো লাগবে। এবং যারা লজিকটা 11-এ ভালো করে শেখোনি তাদেরকে আরেকটু ভালো করে শিখে নিতে হবে, তাহলে তোমরা এই 12-এর যে সিম্বলিক লজিক অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা হবে না। পরের দেখো, পরে 4 নম্বর যে ট্রুথ টেবল মেথড অফ ডিটারমাইনিং ফর্ম অফ প্রপোজিশন, অর্থাৎ সত্য সারণীর সাহায্যে বচনাকারের সত্য মূল্য নির্ণয়। এখানে তোমাদের 3 ধরনের, আমরা জানি বচনাকারের সত্য মূল্য নির্ণয় করতে গেলে 3 ধরনের বিষয় থাকবে। একটা হচ্ছে শত সত্য, যেমন বলছে দেখো যে টাটোলজি, শত সত্য, সেলফ কন্ট্রাডিক্টরি, শত মিথ্যা, আর হচ্ছে কন্টিনজেন্স, অর্থাৎ আপতিক বচন, যেটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, কন্টিনজেন্ট। তাহলে এই 3টে বিষয় ট্রুথ টেবলের এখানে থাকছে। তাহলে এটা হচ্ছে সিম্বলিক লজিকের মধ্যে চলে গেল। এরপর তোমাদের থাকছে 2 নম্বরে তোমাদের থাকছে লজিক পোর্শনের মধ্যেই ইন্ডাকটিভ লজিক। সেখানে তোমাদের রয়েছে নেচার অফ ইন্ডাকশন, অর্থাৎ আরোহ অনুমানের স্বরূপ। তারপরে কজালিটি 2 নম্বর অধ্যায়, অর্থাৎ কারণতা বা কারণ। আর 3 নম্বর হচ্ছে মিলস মেথড অফ এক্সপেরিমেন্টাল এনকোয়ারি, অর্থাৎ মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি। এখানে মোট 5টা তোমাদের পদ্ধতি রয়েছে। তাহলে এটা হচ্ছে তোমাদের টোটাল লজিকের 2টো পার্ট, অবরোহ থেকে সিম্বলিক লজিক, আর তোমাদের যে আরোহ বা ইন্ডাকটিভ লজিক সেখান থেকে তোমাদের এই 3টে চ্যাপ্টার কিন্তু রয়েছে। তাহলে এই টোটাল তোমাদের হচ্ছে প্রথম পার্টটা চলে গেল। পরের যে ইউনিট 2, ইউনিট 2 তোমাদের রয়েছে তোমাদের যেটা রয়েছে দেখো যে 3টে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট, অর্থাৎ সমসাময়িক ভারতীয় চিন্তাধারা। এর মধ্যে তোমাদের 3টে বিষয় রয়েছে। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগোরস হিউম্যানিজম, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, আর স্বামী বিবেকানন্দের কর্মযোগ। আর 3 নম্বর তোমাদের রয়েছে মহাত্মা গান্ধীর অহিংসার যে আদর্শ। এই 3টে টপিক এখানে তোমাদের রয়েছে, পুরোপুরি থিওরির বিষয় এখানে। তাহলে তোমাদের এই যে টোটাল সিলেবাস, এই সিলেবাসের যদি নাম্বার প্যাটার্ন তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে দেখো ওয়েস্টার্ন লজিক থেকে তোমাদেরকে টোটাল 22 নম্বর, তোমাদের এখান থেকে 40 নম্বরের পরীক্ষা হবে তোমাদের 4th সেমিস্টার লিখিত পরীক্ষা। সেক্ষেত্রে তোমাদের 22 নাম্বার থাকছে এই লজিক থেকে পুরোপুরি, এবং তোমাদেরকে লজিকটা সেপারেট করতে হবে, সেপারেট প্রশ্ন হবে, যে লজিকের সঙ্গে থিওরি পরের পার্টটা মিশে থাকবে না, প্রশ্ন সেপারেট প্রশ্ন থাকবে। অর্থাৎ লজিক তোমাদেরকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। এবং এখানে দেখো তোমাদের যেটা রয়েছে যে প্রথম যেটা তোমাদের রয়েছে যে 2 নম্বরের 5টা প্রশ্ন তোমাদের এই লজিক থেকে করতে হবে, এবং মোট 8টা প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। তারপরে তোমাদের থাকছে হচ্ছে 3 নম্বরের প্রশ্ন 2টো করতে হবে। 3 নম্বরের আউট অফ 4 কোশ্চেন্স, অর্থাৎ 4টে প্রশ্ন দেওয়া থাকবে 3 নম্বরের, তার মধ্যে তোমাদের 2টো প্রশ্ন করতে হবে লজিক পোর্শন থেকে। আর লজিক থেকে 6 নম্বরের একটা প্রশ্ন 1 কোশ্চেন্স আউট অফ 2 কোশ্চেন্স, অর্থাৎ 2টো প্রশ্নের মধ্যে একটা বড় প্রশ্ন তোমাদেরকে 6 নম্বরের করতে হবে, টোটাল 22 নম্বর। আর তারপরে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট, এখান থেকে দেখো তোমাদের শর্ট অ্যান্সার টাইপ যে প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে
পড়বে না, অর্থাৎ এখান থেকে তোমাদের সুবিধে আছে 2 নম্বরের প্রশ্ন করতে হবে না, কিন্তু 3 নম্বরের প্রশ্ন এখান থেকে দুটো পড়বে, এনি 2 কোশ্চেন্স আউট অফ 4 কোশ্চেন্স, এবং 3 নম্বরের প্রশ্ন করতে হবে মানে অনেকটা 2 নম্বরের প্রশ্নের মতোই একই প্রায় উত্তর হবে, সেক্ষেত্রে তোমাদের 3 নম্বরের প্রশ্নগুলো কিন্তু করে নিতে হবে। আর তারপরে তোমাদের এখান থেকে 6 নম্বরের দুটো প্রশ্ন পড়বে, এনি 2 কোয়েশ্চেন্স আউট অফ 3 কোশ্চেন্স, এখানে তোমাদের 6 নম্বরের দুটো প্রশ্ন পড়বে আর 3টে প্রশ্নের মধ্যে, টোটাল 18 নম্বর, তাহলে টোটাল তোমাদের নাম্বারটা হচ্ছে 40। তাহলে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ কোশ্চেন্স প্যাটার্ন এবং তোমাদের যে সিলেবাস সব কিছুই আজ তাহলে এ পর্যন্ত।